হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন টিউশন একাডেমি। দেখো, অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে সেকেন্ড সামেটিভ এক্সামের যে রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালে যে বইটি রয়েছে সেখান থেকে আমি 1 নম্বর সেট অর্থাৎ প্রথম স্কুল থেকে যে কোশ্চেনটা আছে সেটার সমাধান করেছি এবং আমার এই চ্যানেলে আপলোড করা আছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। আজকে আমি 2 নম্বর সেট সম্পর্কে আলোচনা করব বা সমাধান করে তোমাদেরকে দেখাবো। দেখো, 2 নম্বর সেটের 1 দাগের 1 কোশ্চেন বলছে যে তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি সমুদ্রবৃত্তীয়, মকরীয়, নিরক্ষীয়, কর্কটীয় এলাকায় আছো। এটা কারেক্ট অ্যান্সার হবে নিরক্ষীয়। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম নদীটি হলো নীলনদ, মিসিসিপি, মিসৌরি, ওরিনোকো আর আমাজন। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাজন। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি সেই দিকটি হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটা কারেক্ট অ্যান্সার হবে পশ্চিম। তারপরে দেখো 2 দাগে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। তো দেখো 1 নম্বর বিবৃতি দিয়েছে শিশির একটি অধঃক্ষেপণ। এটা অশুদ্ধ অর্থাৎ লিখবে, কারণ শিশির হলো একটি ঘনীভবন। তারপরে দেখো 2 নম্বর কি বলেছে, জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে। এটা হয়ে যাবে ভুল অর্থাৎ অশুদ্ধ লিখবে, কারণ হচ্ছে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় শীতকাল বিরাজ করে, গ্রীষ্মকাল করে না। ঠিক আছে। তারপরে দেখো 3 দাগে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা হবে টেনেসি নদী। তারপরে দেখো 2 নম্বর হবে গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদী। তারপরে অন্টারিও হ্রদের সঙ্গে দেখো মিল হচ্ছে সেন্ট লরেন্স নদী। তারপরে পৃথিবীর কসাইখানা, এটা আমরা সবাই জানি, শিকাগো। তারপরে লাস্ট হচ্ছে ডেয়ারি রাজ্য, এটা হবে উইসকনসিন। ঠিক আছে। তারপরে দেখো 4 দাগে কি বলেছে, 4 দাগের কোশ্চেন দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের। তো প্রথম কোশ্চেন বলেছে শিশিরাঙ্ক কাকে বলে। দেখো, যে শিশিরাঙ্ক বলে পয়েন্ট করবে, দিয়ে লিখবে যে উষ্ণতায় কোনো বায়ু সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শিশিরাঙ্কে পৌঁছালে শিশির কণা সৃষ্টি হয়। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে অধঃক্ষেপণ বলতে কি বোঝো। এটা তোমাদের বইতে 46 পৃষ্ঠায় আছে আর শিশিরাঙ্কটা 45 পৃষ্ঠায় আছে, দেখে নেবে ওখান থেকে। আর আমার খাতায় যেটা লিখে রেখেছি এটা যদি চাও তোমরা এখান থেকেই নোট ডাউন করে নেবে। ঠিক আছে। দেখো অধঃক্ষেপণ বলতে কি বোঝো, এটা হলো অধঃক্ষেপণ বলে পয়েন্ট করবে, লিখবে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা তরল বা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে। তারপরে দেখো 3 দাগের কোশ্চেনে বলেছে চিনুক কি। চিনুক হলো এক প্রকার স্থানীয় বায়ু। উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢাল বেয়ে যে বায়ু উপত্যকায় নেমে আসে তাকে বলা হয় চিনুক। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 5 দাগের 1 নম্বর কোশ্চেন বলেছে যে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন। এটা আমি প্রান্তিকের বই থেকে 162 পৃষ্ঠায় রেখে দিচ্ছি। দেখো 162 পৃষ্ঠায় আছে এটা। দেখো এখান থেকে লিখবে 162 পৃষ্ঠায় 3.4 কোশ্চেনটা দেখো, চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব এত কম হওয়া সত্ত্বেও দুটো জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত হয় 11,777 মিলিমিটার। অপরদিকে শিলং ও চেরাপুঞ্জির মধ্যে দূরত্ব খুব কম, মাত্র 56 কিমি হলেও শিলংয়ে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। এর প্রথম কারণ দিয়েছে শিলং খাসি পাহাড়ের অনুপাত ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত, আর দ্বিতীয় কারণ হলো চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টি ঘটানোর পর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন শিলংয়ে প্রবেশ করে তখন তাতে জলীয় বাষ্প অনেক কমে যায়, ফলত শিলংয়ে খুব অল্প পরিমাণ বৃষ্টিপাত ঘটে। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 2207 মিলিমিটার। ঠিক আছে, এটা লিখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন।
এটা বইতে তোমাদের টেক্সট বইতে দেখবে 100 পৃষ্ঠায় আছে, এটা আগের সেটেও ছিল, ওখানে আমি উত্তরটা করিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, 1 নম্বর সেটেও এই উত্তরটা করা আছে, বই থেকে দেখানো আছে, 100 পেজে আছে। তারপরে দেখো সমুদ্র স্রোত কীভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করে, এটা তোমাদের 101 পৃষ্ঠায় আছে। দেখো এটা এভাবে লিখবে, প্রশ্নটা দিয়েছে যে সমুদ্র স্রোত কীভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করে। তো প্রথমে লিখবে যে দক্ষিণ আমেরিকা মহাদেশটির উত্তরের কিছুটা অংশ উত্তর গোলার্ধে অবস্থিত, ফলে মহাদেশটির উত্তর ও দক্ষিণ অংশে বিপরীত ধরনের ঋতু পরিবর্তন দেখা যায়, যেমন উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। এছাড়া মহাদেশটির জলবায়ু বৈচিত্র্যের অনেকগুলো কারণ রয়েছে, দিয়ে হাইফেন দিয়ে যেমন বলে লিখবে। দেখো এটা পুরোটাই লিখে দেবে না, পুরোটা লিখলে হবে না, এখান থেকে আমি যেটুকু বললাম এতটা লিখবে। দিয়ে কারণগুলো হলো হাইফেন দিয়ে শুধুই পয়েন্টগুলো লিখবে, অক্ষাংশগত অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির উচ্চতা, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ। তারপরে নেক্সট প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে সমুদ্র স্রোত দক্ষিণ আমেরিকার জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে, দাঁড়িয়ে দেবে। তারপরে এখান থেকে এটি লিখবে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিলের স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকের জলবায়ু উষ্ণ হয়, শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকের জলবায়ু শীতল হয়। এটা লিখবে, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্কের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা তোমাদের বইতে 34 পৃষ্ঠায় আছে। ছবিগুলো তোমরা বই থেকে যে ছবিগুলো আছে সব প্র্যাকটিস করবে, ঠিক আছে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা ছবির সঙ্গে নামগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর নামগুলো অবশ্যই মনে রাখবে, কারণ শুধু ছবি দেখে তো কোনো লাভ হবে না, নামগুলো তোমাদেরকে দিতেই হবে। দেখো এই ছবিটা করে রাখবে, এই ছবিটা এখানে যে ছবিটা আছে এই ছবিটা করে রাখবে, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে এবং লাস্ট কোশ্চেন, সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করে যে কোনো একটি সম্বন্ধে চিত্রসহ আলোচনা করো। এটা শ্রেণীবিভাগটা বইয়ে সেরকমভাবে দেওয়া নেই, আমি শ্রেণীবিভাগটা খাতায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর যে কোনো একটা বায়ু সম্পর্কে বর্ণনা, এটা তোমাদের যে কোনো ইচ্ছা মতন যেটা ভালো লাগবে সেটাই করবে। প্রথমে কোশ্চেনের নাম্বার দিয়ে সাময়িক বায়ু বলে হেডিং করবে, দিয়ে লিখবে যে সমস্ত বায়ু প্রবাহ সারা বছর প্রবাহিত না হয়ে কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। এই শ্রেণীবিভাগগুলো পয়েন্ট করবে, যেহেতু শ্রেণীবিভাগ লিখতে দিয়েছে, এটা 5 নম্বরের কোশ্চেন, বড় করেই লিখবে। শ্রেণীবিভাগ পয়েন্ট করার পর লিখবে বায়ু প্রবাহের স্থান, কাল ও প্রকৃতি অনুসারে সাময়িক বায়ুকে 5টি ভাগে ভাগ করা হয়, যেমন সমুদ্র বায়ু 1 নম্বর দিয়ে লিখবে, 2 নম্বর লিখবে স্থলবায়ু, মৌসুমী বায়ু, 4 নম্বর হচ্ছে অ্যানাবেটিক বায়ু, আর 5 নম্বর হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। এর মধ্যে তোমাদের যেটা ভালোভাবে হয়ে থাকবে সেটা তুমি বর্ণনা করবে। দেখো আমি প্রান্তিকের 125 পৃষ্ঠায় স্থলবায়ু সম্পর্কে যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এছাড়া যদি তোমাদের মনে হয় যে করবো না, অন্য একটা করবো, সেটাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে যেটাকে করবে, যেহেতু ছবি সমেত দিতে বলেছে তাই ছবি সমিতি করার চেষ্টা করবে। দেখো এখানে লেখা আছে স্থলবায়ু, এই স্থলবায়ুটা তোমরা করবে। স্থলবায়ু সংজ্ঞা দিয়েছে, রাতের বেলায় সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে স্থলভাগ থেকে সমুদ্রের জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, একে স্থলবায়ু বলে। এই ছবিটা আছে, ছবিটা দেবে, কারণ ছবির সময় দিতে বলেছে। কারণ দেখো স্থলভাগ ও জলভাগের উপরে বায়ু তাপমাত্রা ও চাপের পার্থক্যের জন্য এই বায়ু প্রবাহের সৃষ্টি হয়। সূর্যাস্তের পর থেকেই স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে এবং রাতের দিকে বেশ শীতল হয়ে পড়ে, ফলে স্থলভাগের উপরে বায়ুস্তর শীতল হয় ও উচ্চচাপ সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্র জলভাগ ধীরে ধীরে তাপ বিকিরণ করে বলে তা রাতের বেশ গরম থাকে, ফলে জলভাগের উষ্ণ বায়ু থাকায় সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। সুতরাং রাতের বেলায় স্থলভাগের উপরের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে সমুদ্র জলভাগের উপরে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা লিখলেই হয়ে যাবে। আর যদি গতিবেগটা পয়েন্ট করে দিতে মনে হয় তাহলে গতিবেগটাও দিয়ে দেবে। স্থলবায়ুর গতিবেগ সর্বাধিক হয় ভোরবেলার দিকে, সেই সময় পালতোলা নৌকা নদীর গতিপথ অনুসরণ করে সমুদ্রের দিকে চালিত হয়। ঠিক আছে, তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই। আবার 3 নম্বর সেটের সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।